তোমরা কি জানো দার্জিলিং এ কিন্তু এখন নতুন গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াক তৈরি হয়েছে। আমরা কিন্তু বাইক রেন্ট করে সেখানে কিভাবে যেতে হবে, খরচা কত হবে এবং ওখানকার রাস্তা কিরকম, এছাড়া গাড়িতে না বাইকে কোনটায় গেলে সুবিধা হয়। এই ভিডিওতে থাকছে গ্লাস ব্রিজ যাওয়ার সম্পূর্ণ ইনফরমেশন। এখান থেকে মোড়গুলো দেখো, এত খতরনাক মোড়, মানে বাইক যারা ভালো করে চালাতে পারে না তারা কিন্তু এই রাস্তায় না আসাই ভালো। বাইকের একটা ব্রেক নাকি কাজ করছে না, বলতে ঢালু পরপর যাওয়ার জন্য হয়তো ব্রেক কাজ, বাইকের ব্রেক ফেল হয়ে গেছে। ঢালু রাস্তা, ব্রেক চেপে নামতে হবে। এই যে একটা দার্জিলিং এর গ্রাম চলে আসে। ব্রিজ দেখার থেকেও বেশি এই যে রাস্তাটা আমরা যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু খুবই গাড়ি বন্ধ আছে, আর এত জোরে গাড়ি কিন্তু আমরা পড়তে রাস্তাটা তোমরা একটা ধারণা করো না। এই যে রাস্তা উপরে গেল আর এখান থেকে হচ্ছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে আমাদের সামনেই। রাত হয়ে গেলেও কিছু করার নেই, হেঁটে রাত অব্দি হেঁটেই উঠবো। তো এখন আমরা রোপওয়ে থেকে বেরিয়ে দার্জিলিং এর গ্লাস ব্রিজের উদ্দেশ্যে কিন্তু আবার যাচ্ছি। আর তোমরা তো জানোই যে এখানে কিন্তু গুগল ম্যাপ ঠিকঠাক করে কাজ করে না, সেই জন্য একটু ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কোন দিক দিয়ে যেতে হবে। আচ্ছা, তোমাদের এখানে পেট্রোলের ব্যাপারে কিছু কথা বলে রাখি। এমনিতে তোমরা যেখান থেকে বাইক রেন্ট নেবে সেখান থেকে কিন্তু অলরেডি তোমাদের 2 লিটার ভরেই দেবে। তারপর নেক্সট পয়েন্ট ঘোরার জন্য কিন্তু তোমাদের খুব বেশি তেল খরচা হবে না, তার জন্য কিন্তু তোমরা 1 লিটার, আমি তো বলবো যে হাফ লিটার মতন ভরে নাও, তাহলেই এনাফ হয়ে যাবে। এছাড়া পেট্রোল পাম্প কিন্তু তোমরা গ্লাস ব্রিজ যাওয়ার পথে পাবে না, তার জন্য কিন্তু তোমাদের দার্জিলিং যে মেন শহর ওখান থেকেই কিন্তু তোমাদের ভরে যেতে হবে। আমরা কিন্তু যাওয়ার পথে দেখতে পাইনি পেট্রোল পাম্প, সেই জন্য আমাদের কিন্তু পেট্রোল ভরাও হয়নি। এখন কিন্তু মেন যে দার্জিলিং শহর সেখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এইরকম একটা রাস্তায় চলে এসেছি। এখানে কিন্তু খুব একটা ট্রাফিক ছিল না আর লোকজনও কম ছিল। রাস্তা কিন্তু খুব একটা ভালো না, এই যে তোমরা দেখতেই পাচ্ছ মাঝে মাঝে কিন্তু এরকম রাস্তায় খাই আছে। তবে রাস্তা যাই থাক, ভিউ কিন্তু এখান থেকে দারুণ ছিল। আর কিছুটা যাওয়ার পর এই দেখো এখান থেকে কি সুন্দর ভিউ, পুরো রাস্তাটাই কিন্তু এইরকমের ভিউ। দার্জিলিং শহর থেকে কিন্তু এই গ্লাস ব্রিজে যেতে 8 কিলোমিটার মতন লাগে। তো টাইম কিন্তু মোটামুটি ওই 30 থেকে 40 মিনিট মতন সময় লাগবে। আমরা কিন্তু এখানে দাঁড়ালাম এরকম একটা জায়গাতে, এখানে কিছু ওই বসার জায়গা আছে, আর এখান থেকে ভিউটা দেখো কতটা সুন্দর। ওই যে ওপরে ঘরগুলো দেখছো ওইখান থেকে কিন্তু আমরা এখানে এসেছি। আর এই দেখো এখান থেকে ভিউটা, চারিদিকে কিন্তু কোনো লোকজনই নেই। তো এখানে কিছুক্ষণ আমরা একটুখানি দাঁড়াই, একটু রেস্ট করব, মানে 10 মিনিট মতন একটুখানি দাঁড়াই। তারপরে এখান থেকে এই যে আমরা এখান থেকে আসলাম আর এই জায়গাটা থেকে আবার কিন্তু যেতে হবে। তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার আমরা রওনা দেবো। তো আবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম গ্লাস ব্রিজের উদ্দেশ্যে। আর এখান থেকে শুধু মোড়গুলো দেখো, ঠিক আছে, এই যে এখান থেকে মোড়গুলো দেখো, এত খতরনাক মোড়, মানে বাইক যারা ভালো করে চালাতে পারে না তারা কিন্তু এই রাস্তায় না আসাই ভালো তাদের, মানে খুবই খতরনাক রাস্তা আমি তো বলবো। আর সবচেয়ে বড় কথা, পুরো রাস্তায় কিন্তু কোনো রকম লোকজন তো নেই, আর মানে গাড়ি ঘোড়াও কিন্তু খুব কম চলছে। তো বাই চান্স যদি কিছু মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট বা কিছু হয় তাহলে কিন্তু লোকজন একেবারেই নেই, তো সমস্যা কিন্তু হতে পারে। তোমরা যাওয়ার পথে কিন্তু এইরকম অনেক বসার জায়গা পেয়ে যাবে। তোমাদের যদি মাঝে মাঝে রেস্ট করার দরকার হয় বা একটুখানি বসার দরকার হয়, তোমরা কিন্তু ইজিলি এখানে বসতে পারো, একটুখানি রেস্ট নিয়ে আবার কিন্তু যেতে পারো। ভাই এখন আমরা চলে এসেছি দার্জিলিং এর একদম মানে গ্রাম সাইডে বলতে পারেন এটা। এই যে এখানে কতগুলো লোকালদের বাড়ি আছে, একদম গ্রাম সাইডে এটা, ঠিক আছে। তো দার্জিলিং এর একটা গ্রামে চলে এসেছি আমরা, ঠিক আছে, ঘুরতে ঘুরতে। এই যে দেখুন কত সুন্দর এই জায়গাটা, এই যে মোড়ক ঘুরে বেড়াচ্ছে। তো আমি এই একজন লোককে জিজ্ঞেস করলাম যে এখান থেকে আর কত, বললো যে 2 কিলোমিটার, আর বললো যে বেশিক্ষণ নাই, তো দেখি কতক্ষণ লাগে। তো আমরা এখন এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, দেখো জায়গাটা কতটা সুন্দর। তো এখন আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই যে দেখুন। আর এখন বাইকের একটা ব্রেক নাকি কাজ করছে না বলছে, মানে হয়তো এতটা ঢালু পরপর যাওয়ার জন্য হয়তো ব্রেক কাজ করছে না, সেটা হতে পারে। তো আমরা আপাতত এখন এখানে দাঁড়িয়েছি, এখান থেকে কিন্তু আর 2 কিলোমিটার দেখাচ্ছিল, আর পুরোটাই কিন্তু ঢালু রাস্তা, ঠিক আছে, কোনো ফ্ল্যাট কোনো রাস্তা নেই এখানে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, বলো কি করা যায় এখন? কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, দেখি যদি ঠান্ডা হওয়ার পরে যদি ঠিক হয়। গরম হয়ে গেছে খুব। তো বাইকের ব্রেক ফেল হয়ে গেছে, ঢালু রাস্তা, ব্রেক চেপে নামতে হবে ভিতরে। তো ব্রেকটার প্রবলেমটা কি হয়েছে এখন? গরম হয়ে গেছে, ওটা একটু ঠান্ডা হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো বাইকের এখন ব্রেকটা বলছে কাজ করছে না, তো সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি, কারণ আরো ওরকম ঢালুই কিন্তু রাস্তা।
ঠিক আছে। নাকি এতক্ষণ কিন্তু খুব মানে ফগি ওয়েদার ছিল, এখন কিন্তু বেশ রোদ উঠেছে। এই যে দেখুন রোদ উঠেছে। আর এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই যে পুরো পাহাড়ি একটা গ্রামে কিন্তু আমরা এখন আছি, দার্জিলিং এর একটা গ্রাম। ঠিক আছে, এই সাইডটা একটু দেখাই আপনাদের, কি সুন্দর। তো বাকি আপনাদের তো সবই দেখালাম। আমরা জুতে ফার্স্টে গেলাম, ওখানেও খুব বেশিক্ষণ আমরা টাইম ওয়েস্ট করিনি। তো কিছুক্ষণ ঘুরে আমি রোপওয়েতে গেছিলাম, বাট রোপওয়ে তো আমাদের ব্যাড লাক, কি আর করার। রোপওয়ে আমরা চড়তে পারিনি কারণ মেশিনারি প্রবলেম হয়েছে, তো ওটা চলছিল না। রোপওয়ে যেটা ইয়েতে চলে তো ওটা চলছিল না, বারবার অফ হয়ে যাচ্ছিল। তো সেই জন্য ওখানে বললো যে 1.5 ঘন্টার মতন ওখানে বসে থাকতে, মানে 1.5 ঘন্টার মতো ওয়েট করতে, তারপরে আবার রোপওয়ে চালু হবে। তো 1.5 ঘন্টার আমরা ওখানে বেকার টাইম ওয়েস্ট করে কি করব, তো সেই জন্য আমরা এখন চলে এলাম। তো এখানে এখন গ্লাস ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু এখানে এখন আবার দাঁড়িয়ে আছি, তো দেখি কতক্ষণ কি হয়। বাকি এই হচ্ছে এখানকার জায়গাটা। ভাই আমরা ছিলাম ওপরে, ওপর থেকে এখন বাইক এরকম হাঁটি হাঁটি এদিকটা নিয়ে আসলাম। ঠিক আছে, আর এখান থেকে ভিউটা শুধু একবার দেখুন, পুরোটাই হচ্ছে এরকম চা বাগান, আর এই হচ্ছে এখানকার ভিউ। আর এইখান থেকে সিধা চলে গেলে হচ্ছে গ্লাস ব্রিজ, এখনো 2 কিলোমিটার মতন আছে। এই যে একটা দার্জিলিং এর গ্রাম চলে এসেছি, গ্রামে ভিউটা ঠিক আছে সেটা দেখুন। এই যে আমাদের গাড়ি ওই যে যাচ্ছে, এখনো কিন্তু গাড়ির মানে যে ব্রেকটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, তো সেই জন্য ওরকম ভাবে নিয়েছে। এমনিও ঢালু যেহেতু এমনি তো গড়াচ্ছে, ওরকম ভাবেই আপাতত যাচ্ছি। ওটা ঠিক হলে তারপরে দেখছি কি করা যায়। সত্যি কথা বলতে এখানে রিস্ক তো আছে, ঠিক আছে, কারণ এরকম একটা জায়গায় তার উপরে কোনো লোকজন নেই, সেরকম টুরিস্ট তো নেই, ঠিক আছে। আর এরকম বাইক নিয়ে আসা তো একটু হলেও রিস্কি ব্যাপার, একটু হলেও লাগে। কিন্তু আমি বলবো যে এখানে আসলে একটা এক্সপিরিয়েন্স হবে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে, যেটা মিক্স পয়েন্ট, 3 পয়েন্ট, মিক্স পয়েন্ট, 7 পয়েন্ট, এগুলো তো ঘোরাই হয়। এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। দার্জিলিংয়ের অফবিট জায়গাতে আপনারা স্কুটি করে, বাইক করে যে ঘোরার যে একটা এক্সপিরিয়েন্স থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে। হয়েছে ঠিক। তো এখন আবার আমরা কিন্তু স্কুটিতে করে যাচ্ছি। অ্যাকচুয়ালি স্কুটি কিন্তু এখন চলছে না, মানে ইঞ্জিন চলছে না, এমনি ঢালেই কিন্তু স্কুটি এগোচ্ছে। তো এই দেখুন রাস্তাগুলো কিন্তু মানে খুব একটা কন্ডিশন যে ভালো সেটা বলবো না, মাঝে মাঝে কিন্তু এরকম মানে পিচ নেই, উঠে গেছে, এরকম রাস্তাও আছে। আর বাকি তো পুরো ঢালু, ঠিক আছে, মানে আপনার বলতে পারেন যে 60 ডিগ্রি পুরো ঢালু এরকম নেমেই গেছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো বাকি হ্যাঁ একটু মানে সাবধানে কিন্তু যেতেই হবে এইসব রাস্তা দিয়ে, এই হচ্ছে ব্যাপার। তো মাঝে মাঝে এরকম বাড়ি কিন্তু পড়ছে, এই যে এরকম বাড়ি ঘর পড়ছে মাঝে মাঝে, ঠিক আছে, যাওয়ার পথে। আর বাকি রাস্তা, সারা রাস্তায় কিন্তু খালি খালি আছে, খুব একটা মানে মানুষজন দেখা যাচ্ছে না। আমি যখন এরকম রাস্তায় এলাম, ঠিক আছে, সত্যি কথা বলতে আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছিল, ঠিক আছে, যে এরকম একদম ঢালু রাস্তা, এরকম ভাবে যাবো কি করে। তারপরে এখন যেতে যেতে এখন তাও একটু ঠিক আছে, না ভরসা পেয়েছি যে হ্যাঁ যাওয়া যাচ্ছে। তো তাও ভয় তো লাগছে ভাই, যাই বলো, আর তার উপরে লোকজন নাই, কিছু নাই, ঠিক আছে। এখানকার ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। আসলে বাইক নিয়ে আসার এটাই তো মজা, না এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে যাও যেখানে ইচ্ছা, কোনো সমস্যা নেই। তাই তো চালাচ্ছ, কেমন লাগছে তোমার? কিন্তু বাইকটা অ্যাডভেঞ্চার ভালো না, এবারের জন্য ওর অ্যাডভেঞ্চারটা একটু বেশি হয়ে গেছে। ওই আমাকে বলেছিল, ঠিক আছে, আমি কিন্তু বলিনি যে বাইক নেওয়ার কথা বা কিছু। অবভিয়াসলি একটা মানে একটা রিস্কের ব্যাপার, একটা ভয়ের ব্যাপার তো অবভিয়াসলি থাকে এরকম ব্যাপার, মানে এরকম একটা রাস্তায় আসা, ঠিক আছে, অবভিয়াসলি ভয় লাগে। তো আমি কিন্তু ওকে বলিনি, ওই বলেছিল যে এরকম পাহাড়ি রাস্তায় যাবো বাইক নিয়ে, বেশ ভালো লাগবে, অ্যাডভেঞ্চার হবে। ভিউটা শুধু দেখুন, ভিউটা শুধু দেখুন, এত সুন্দর ভিউ। আপনারা কিন্তু ওই মিক্স পয়েন্টে গিয়ে বা গাড়িতে করে গিয়ে এইরকম ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু করতে পারবেন না। কোনো মানুষ নেই, একটা লোক নেই, সারা মানে এই যে রাস্তাটা একটা লোক নেই। গ্লাস ব্রিজ দেখার থেকেও বেশি এই যে রাস্তাটা আমরা যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে, পুরো পাহাড়ি মানে এলাকা, চারিদিকে পুরো জঙ্গল, ঠিক আছে, কোনো মানুষ নেই, কেউ নেই। আবার একটু জোরে চালাতে শুরু করে দিয়েছে, হ্যাঁ গাড়ি বন্ধ
বন্ধ আছে, আর এত জোরে চলছে ঢালে, আমি ভেবেছি ও গাড়ি চালাতে শুরু করে দিচ্ছে। গাড়ি স্টার্টই নাকি বন্ধ আছে, ঠিক আছে। এই যে আমরা যাচ্ছি এটা কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ আছে, ঠিক আছে। তো এত ঢালে ফরার কোনো রকম ভাবে চলছে তাড়াতাড়ি করে, ঠিক আছে। আমি ভেবেছি ও গাড়ি মানে স্টার্ট করেছে। এই তো গ্লাস ব্রিজ, ও বাপ রে, গ্লাস ব্রিজে চলে এসেছি। এই যে ফাইনালি চলে এসেছি গ্লাস ব্রিজে, ঠিক আছে। এত ঝামেলার পরে রাস্তা কিন্তু খুব একটা ভালো না, কিন্তু হ্যাঁ একটা অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু খুবই ভালো। আর বাকি এখানে আমরা গাড়িটা আমরা পার্ক করে দিয়েছি এখানে, আর এই যে রাস্তা দিয়ে আমরা এলাম এখানে, আর এই যে দেখুন গ্লাস ব্রিজটা, সেই গ্লাস ব্রিজ। এখানে অনেক কিছু হবে না, বানজি জাম্পিং টাম্পিং হবে, সব হোগা। আচ্ছা, ও এখানটা বলছে এই জিপ লাইন, তারপরে বানজি জাম্পিং অনেক কিছুই নাকি এই জায়গাটা হবে। তো এখন সবে আর কি এই জায়গাটা হচ্ছে এখন, মানে এই গ্লাস ব্রিজটাও খুবই নতুন হয়েছে, এখন আর কি কাজ চলছে বলতে পারি। নিচে এখানে লোকাল কিছু লোক আছে এখানে, তো তারা হচ্ছে এই যে নিচে এখানে কাজবাজ করছে। তো এই হচ্ছে পুরো এরিয়াটা। তো বাকি এখন যাচ্ছি ওখানে গিয়ে আপনাকে পুরোটাই দেখাচ্ছি। টুরিস্ট কিন্তু একদমই নেই, ঠিক আছে, পুরোটাই ফাঁকা এখানে। তো অ্যাকচুয়ালি এইসব জায়গায় ফাঁকা ফাঁকাই কিন্তু ভালোও লাগে, ঠিক আছে। খুব যে গ্যাঞ্জাম টুরিস্ট ভর্তি খুব একটা ভালোও লাগে না। তো এই হচ্ছে গ্লাস ব্রিজের এন্ট্রান্সটা হচ্ছে এইটা, এই যে গেট। এখানে কিন্তু লেখা আছে যে জুতো কিন্তু মানে অ্যালাউ না ভেতরে, ঠিক আছে। তো খালি পায়ে যেতে হবে। এই যে আমি জুতো এখানে রেখে দিয়েছি, তো এখন যাচ্ছি আমি খালি পায়ে এন্ট্রি করছি গ্লাস ব্রিজের ভেতরে। তো এই যে গ্লাস ব্রিজে ফাইনালি চলে এসেছি। লোকজন তো নেই, ভালোই লাগছে অ্যাকচুয়ালি। টুরিস্ট পয়েন্টের লোকজন যদি না থাকে না তাহলেই কিন্তু ভালো লাগে না, ফাঁকায় ফাঁকায় ঘোরা যায়, কি সুন্দর। তো এই যে গ্লাস ব্রিজ, তো গ্লাস ব্রিজ বলতে এখানে কিন্তু পুরোটা কাঠই আছে, ঠিক আছে। ওই জায়গাটা কিছু কিছু মানে গ্লাস দেওয়া আছে, আপনাদের দেখাচ্ছি সবই। তো এই হচ্ছে গ্লাস ব্রিজটা, এখানে কিন্তু অনেক কিছুই হবে, ঠিক আছে, মানে আস্তে আস্তে এই জায়গাটা আরও ডেভেলপ হবে। তো এই হচ্ছে ফার্স্ট গ্লাস, ঠিক আছে, গ্লাস ব্রিজের গ্লাস, ঠিক আছে। ভালো মতো না মনে হচ্ছে, ভরসা পাচ্ছি না। এখানে নাকি ভরসা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, যখন তখন খুলে যেতে পারে বলছে। এই হচ্ছে ব্যাপার। এই যে গ্লাস ব্রিজের গ্লাসের উপরে কিন্তু দাঁড়িয়ে আছি, আর নিচে কিন্তু পুরো এই যে ঝর্ণার যে নদীর যে জল সেটা কিন্তু যাচ্ছে। এই যে এখান থেকে নদী আছে, এই যে নদীটা, তো এই যে নদীটা এখান থেকে যাচ্ছে। আর এই যে আমি এখানটা দাঁড়িয়ে আছি এখন গ্লাসের ওপরে। এখানে এখন প্ল্যানিং হচ্ছে বলছে। এই জায়গাটা হচ্ছে পুরোই এই যে এখান থেকে হচ্ছে বানজি জাম্পিং, তারপরে আরও অনেক কিছু আদার্স অ্যাক্টিভিটিস অনেক কিছু এই জায়গাটা হবে। এই যে খালি যে এরিয়াটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধারে আছে আর এই ধারটা আছে, এই ধারটাই বেসিক্যালি হবে আর কি, অনেক কিছু মানে বলছে আর কি। এই হচ্ছে গ্লাস ব্রিজ, আর গ্লাস ব্রিজ থেকে হচ্ছে এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এখান থেকে এসে হচ্ছে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে আপনারা এরকম কিন্তু একটা ব্রিজ দেখতে পারবেন, এই যে এখান থেকে যাচ্ছে এই একটা ব্রিজ। এই ব্রিজটা আই থিঙ্ক আগে ছিল, তো এই একটা ব্রিজ, আর তার উপরে হচ্ছে এই যে আমাদের গ্লাস ব্রিজ। তো এই ছিল গ্লাস ব্রিজ। তো যার জন্য এত দূরে আসা, রাস্তা কিন্তু সত্যি কথা খুব মানে ভালো না, ঠিক আছে। মানে এক নাম্বার হচ্ছে পিচের রাস্তা, ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু পিচের রাস্তাগুলোও আর কি ভালো না, মানে পিচগুলো পুরো ক্ষয়ে ক্ষয়ে গেছে, এরকম রাস্তাও আছে, মাঝে মধ্যে 2-3টে জায়গায় এরকম পেয়েছি। এছাড়া পিচের রাস্তা হলেও কিন্তু পুরো খারাপ, মানে আমাদের এক নম্বর তো এরকম অভ্যাস নেই এতটা এরকম খারাই রাস্তা দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, বাকি আসা যায়। তো এখন কিন্তু বাজে প্রায় 3টে, তো এখন কিন্তু আমরা তাড়াতাড়ি করে এখানে একটুখানি দেখে নিই, ভালো করে ফটো তুলে কিন্তু এখনই বেরোতে হবে। কারণ যদি এখান থেকে বেরোতে আমাদের মানে দিনের আলো চলে যায়, অন্ধকার হয়ে যায়, তাহলে কিন্তু ওই রাস্তায় যাওয়া আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যাবে, মানে যাওয়াটা খুবই মানে ডেঞ্জারাস ব্যাপার, যে দিনের আলো চলে গেলে ওই রাস্তা দিয়ে যাওয়াটা খুবই ডেঞ্জারাস ব্যাপার। তো সেই জন্য কিন্তু আমরা
একটু তাড়াতাড়ি করে এখান থেকে এখন বেরোবো, 3টে প্রায় বাজতেই যায়। বাকি এই গ্লাস ব্রিজ দেখার জন্য কিন্তু কোনো রকম যে ট্যুরিস্ট যে গাড়িগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ওই যে পয়েন্টে নিয়ে যায় বিভিন্ন, মানে মিক্স পয়েন্ট, 7 পয়েন্ট, 3 পয়েন্ট, সেই পয়েন্টের মধ্যে কিন্তু আপনারা এই গ্লাস ব্রিজ কিন্তু পাবেন না। গ্লাস ব্রিজ যদি আসতে হয় তাহলে কিন্তু ওখান থেকে আপনাদের সেপারেটভাবে মানে গাড়ি বুক করে আসতে পারে। এখানকার রাস্তা যেহেতু ভালো না, সেই জন্য কিন্তু অনেক গাড়ি আবার এখানে আসতেও চায় না, কারণ এখানে সত্যি কথা বলতে ট্যুরিস্ট একেবারে নেই, মানে পুরো খালি, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো খালি রাস্তা, ঠিক আছে। ট্যুরিস্ট কিন্তু কোনো ট্যুরিস্ট এখানে নেই বললেই চলে। তো এই হচ্ছে ব্যাপার। তো খুব একটা কিন্তু মানে যে গাড়ি বুক করে যে আসা যাবে সেটা কিন্তু না, আসতে পারলেও কিন্তু সেটা খুব কস্টলি হবে। তার জন্য আপনারা যদি এখানে আসতে চান, স্কুটি বা গাড়ি রেন্ট করে আসাটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো এখানে আসার জন্য। তো এই ছিল পুরো গ্লাস ব্রিজের ব্যাপার। তো আপনাদের সবটাই দেখালাম, বললাম। তো এখন একটুখানি ঘুরে আমরা কিন্তু এখন তাড়াতাড়ি করেই এখান থেকে বেরোবো, কারণ দিনের আলো চলে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়াটা খুবই কিন্তু মানে ডিফিকাল্ট হয়ে যাবে। বাকি এই যে এখান থেকে যে আমরা এলাম, এটা হচ্ছে একটা রাস্তা যেখান থেকে আমরা এলাম, আর এখান থেকে কিন্তু আর একটা রাস্তা চলে যাচ্ছে। মানে এখানকার যে লোকাল আছে তাকে জিজ্ঞেস করলাম, এখান থেকে কিন্তু আর একটা রাস্তা এই দিক দিয়ে হচ্ছে ওই ম্যাল রোডের দিকে যাচ্ছে, মানে মেন যে আর কি এখানকার দার্জিলিং যে রাস্তা আছে সেই দিকে যাচ্ছে। কিন্তু ওই রাস্তাটা বলছে যে আরও খারাপ, ঠিক আছে, ওই রাস্তাটা থেকে একেবারে ভালো না, তার থেকে তো এটা ভাই বেটার ছিল। এই জায়গাটা ক্যাম্পিং করা হয়, दारू पीने वाला कर सकता है, तो पी के इधर ही सो जाएगा उसका क्या। এই জায়গাটা কিন্তু ক্যাম্পিং করা যায় বলছে, যে মানে 10-12 জন যদি হয় এই জায়গাটা কিন্তু ক্যাম্পিং করা যাবে। কিন্তু বলছে এখানে এক নম্বর তো লাইট ফাইট কিছু নেই, ঠিক আছে, যেটা মানে রাত হয়ে গেল মানে পুরো কিন্তু অন্ধকার, ঠিক আছে। তো বাকি এখানে দেখে অনেকে মানে ক্যাম্পিং করেও বলছে, মানে এই যে নদীর ধারে, এই যেখানে নদীর ধারে এখানে কিন্তু ক্যাম্পিং করে, কিন্তু মোটামুটি 9-10 জন আসলে একসাথে গ্রুপে মিলে ক্যাম্পিং করলে তাও ঠিক আছে, মানে একটা সেফটিরও তো ব্যাপার আছে। জায়গাটা কিন্তু খুবই শুনশান, লোকজন সেরকম নাই, ঠিক আছে। তো আমি তো বলবো ভাই ক্যাম্পিং না করাই ভালো, ঠিক আছে, কখন কি হয়ে যায় কি দরকার। তো এখন বাজে 3:30, তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এই যে ছিল গ্লাস ব্রিজ আমার পেছনে, তো এখন এই যে জুতো পরে এখন এখান থেকে নেবো আমরা এক্সিট, কারণ তাড়াতাড়ি করে কিন্তু আমাদের আবার ওইদিকে যেতে হবে অন্ধকার হওয়ার আগে। তো পুরোটাই আপনাদের দেখাচ্ছি, সাথে থাকুন। এখন কিন্তু আমরা গ্লাস ব্রিজ থেকে মেল রোডের দিকে যাচ্ছি, আর এখানে যাওয়ার পথে কিন্তু আমাদের সাথে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচেছি। সেই ভিডিওটা কিন্তু আমার কাছে নেই, আমি তখন ভিডিও করছিলাম না। এই রাস্তা দিয়ে আসছি, এই যে এখানে না এরকম খাই থাকে, ঠিক আছে। তো এই খাইগুলোতে কি হয়, দুবার কিন্তু আমরা পড়তে বেঁচেছি, ঠিক আছে। মানে টার্নের সময় যদি খাই থাকে 60 ডিগ্রি এরকম উঁচু থাকে প্লাস খাই থাকে, আর টার্নের সময় বিশেষ করে, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়। সেই জন্য হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ ওখান থেকে না যাওয়াটাই ভালো এরকমভাবে। এই যে এরকম খাই আছে দেখুন, ওই যে ওখানে ওপরে দাঁড়িয়েছে, তো ওরকম হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর আমি এখন হেঁটে যাচ্ছি। এই প্রচন্ড খারাপ রাস্তা, এখানকার যারা লোকাল লোক আছে তারা যে কিভাবে যায়। তো ভাই ও আবারও চলে গেল, আমি একা যাচ্ছি, মানে ওখান থেকে প্রায় অর্ধেক রাস্তা অব্দি এসছি। সব পুরোটা রাস্তাটাই কিন্তু এরকম, ঠিক আছে, পুরো খাড়াই, যে এরকম খাড়াই আছে পুরো, ঠিক আছে। তো পুরো রাস্তাটাই এরকম। ও বলছে ডবল গাড়ি করা যাচ্ছে না, তো সেই জন্য আমি হেঁটে এরকম উঠছি, একটা জলের বোতল নিয়ে সাথে ফোনটা নিয়ে নিয়েছি, ব্যাস। তো আমি এরকমভাবে উঠছি, আরও চলে গেল ওপরে। রাস্তাটা তো আমার একটা ধারণা করে না, ওই যে রাস্তা ওপরে গেল, আর এখান থেকে হচ্ছে এইটা রাস্তা, অনেকটা চলেই এসছি, পুরো এরকম উপরে, ঠিক আছে। তো এই হচ্ছে রাস্তা, তো খানিকটাই বাকি আছে মোটামুটি বলতে পারেন। এই যে রাস্তাটা শুরু হয়েছে, মানে এতটা ডাউনে যে রাস্তা, সেটার মোটামুটি হয়তো 60 কি 70% হয়তো হয়ে গেছে, এবার আর একটুখানি গেলে হয়ে যাবে। আমাদের ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে স্কুটি না নিয়ে যদি বাইক নেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো, কারণ স্কুটিতে প্রবলেম কি হচ্ছে, মানে স্কুটিতে যেহেতু সামনের দিকে কোনো ভার নেই, সেই জন্য স্কুটি উল্টে যাচ্ছে, প্রবলেমটা এটা। তো বাইক নিলে এই প্রবলেমটা হতো না। এখন বাজে 4টে, ঠিক আছে, প্রায় মানে এখানে পাহাড়ি রাস্তায় তো এমনিও তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে 4টে। তো এই যে জায়গাটা দেখুন, আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি, এই যে আমাদের বাইক মানে স্কুটি,
এই যে ও বসে আছে, একটু বসার টসার জায়গা আছে। আর এই যে পুরো এরিয়াটা দেখুন, ভিউটা একবার দেখুন। এই যে পুরোটাই হচ্ছে এখানে চা বাগান। আর এই দেখুন ভিউটা, ওই যে ওপরে যে শহরটা, ওইখান থেকে আমরা এসেছি। মানে অ্যাকচুয়ালি যে দার্জিলিং মেল রোড বলুন বা যাই হলো, ঠিক আছে, ওইখান থেকে আমরা এসেছি। এসে ওইখান থেকে এসে 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 মানে অনেকটা জায়গা এখান থেকে এখন আমরা এখানে আছি। আর এখান থেকে তো নিচে আপনারা দেখলেনই যে নিচটা কতটা রাস্তা খারাপ, বা মানে পুরো মনে হচ্ছে এক এক সময় তো মনে হচ্ছে আমি যখন হাঁটছিলাম মনে হচ্ছে এরকম উপরে তাকালে মনে হচ্ছে পুরো 90 ডিগ্রি এরকম উপরে চলে যাচ্ছে এরকম। তো খুব কষ্ট হয়েছে। আমি তো বলবো যে যাদের ড্রাইভিং স্কিল খুব ভালো, ঠিক আছে, তারাই আসুন এই গ্লাস ব্রিজে, আদারওয়াইজ আমি বলবো নাই আসতে। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় যে গ্লাস ব্রিজে যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু স্কুটিটা অ্যাভয়েড করে আপনারা বাইকে যেতে পারেন। বাইকটা কিন্তু একটু সেফ হবে স্কুটির থেকে। এই গ্লাস ব্রিজে আসবে তো আমরা স্কুটি নিয়ে এসেছি, কারণ এখানে নিচের দিকে যখন একদম লাস্টের দিকে যাবে তখন রাস্তাটা অনেকটা খারাপ, মানে এবড়ো খেবড়ো রাস্তা আছে। তো এখন প্রবলেমটা হচ্ছে চাকার নিচে ধরো কোনো এবড়ো খেবড়ো রাস্তা, ইট পড়ছে, তো সামনের চাকা বাউন্স করছে। বাউন্স করলে তোমার গাড়ির ব্যালেন্সটা মানে খারাপ হয়ে যাচ্ছে। তো এই রাস্তায় প্রচুর মোড় আছে, মোড়গুলো খুব খতরনাক কিন্তু, ঠিক আছে, মারাত্মক মারাত্মক মোড় আছে। তো ব্যালেন্স খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য স্কুটির থেকে বাইকটা বেটার আমি মনে করি। বাট তোমরা, আমি চাইবো যে এখানে স্কুটি বাইক দুটোই না নিয়ে আসো। ও বলে দিয়েছে স্কুটি বাইক কোনোটাই নিয়ে আসতে হবে না ভাই, রিস্ক নিয়ে লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার। এখানে যারা মানে মোটামুটি স্থানীয় যারা আছে তারাই ঠিক করে চালাতে পারবে। যারা কলকাতা আর আমাদের ওইখানে শহরে যারা বাইক রাইড করে বা বাইক চালায়, এই রাস্তায় চালানো খুবই খতরনাক, প্রচুর মোড় আর রাস্তা অতটা ভালো না। সত্যি মানে এখানে আর কি মানে একটা দুটো গাড়ি দেখলাম যারা টুরিস্ট যে গাড়িগুলো বলেন, বাট টুরিস্ট গাড়ি ঠিক না জানি না অন্ত, মানে 4 চাকা যেগুলো এখানকার যারা লোকাল, তো তারা যেই দেখছে না এরকম মানে আমরা স্কুটি নিয়ে এরকম রাস্তায় যাচ্ছি, তাদের মানে এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে তারা ভাবছে যে আমরা এখানে কেন এলাম, মানে কিভাবে এলাম, একটা ব্যাপার। এখন আমরা আর বেশি কথা না বাড়ি, এখান থেকে কিন্তু সোজা আমরা চলে যাব ওপরে, কারণ আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, ওপরে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো ভাই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে আমাদের সামনেই হলো, পড়ে গেছে পুরো আলুর বস্তা নিয়ে। এই রাস্তায় যেরকম পাথর ফাথর আছে না, এগুলোতে কি বলতো স্কিড করছে প্রচন্ড। ভাই এখানকার লোকালদেরই এরকম অবস্থা, আমরা যে কি করবো বুঝতে পারছি না। এখনো আছে প্রায়, মানে ওই যে লোকাল যে মানে দেখালাম গ্রামটা, ওই গ্রামটা ছাড়িয়ে আমরা এখন এই জায়গাটা চলে এসেছি। মানে গ্রাম হচ্ছে আরো নিচে, ওই জায়গাটা পুরো গ্রাম ছিল। তো এখন এই সাইডটা হচ্ছে পুরো এরকম একটা এরিয়া, ঠিক আছে, কিছু দোকানপাট আছে আর বাকি পুরো এরকম খালি এরিয়া। চালাবো না, চলো চালাবে না, ঠেলে নিয়ে যাবে। এই রাস্তা ভালো না, এরকম অবস্থা। তো এখন আবার বলছে ঠেলে নিয়ে যাবে, দেখি এখন। আমি তো ভাই আমার হাত কাঁপছে, আমি কি করবো বুঝতে পারছি না ভাই। যাই, হেঁটেই যাই, রাত হয়ে গেলেও কিছু করার নেই, হেঁটে হেঁটে রাত অবধি হেঁটেই উঠবো, গাড়িতে যাচ্ছি না। তো কিছুটা এরকম হেঁটে হেঁটে যাওয়ার পরে কিন্তু আবার কিন্তু আমরা ফাইনালি স্কুটিতে উঠে গেলাম আর চলে গেলাম মেল রোডের কাছাকাছি। এরপরে কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পিস পাগোড়া জাপানিজ টেম্পল। এখন আমরা চলে এসেছি, এখন মানে 5টা বাজে, এটা কিন্তু 6টার সময় বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো 5টা বাজে, এখন আমরা চলে এসেছি পিস পাগোড়ায়, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে আমরা এখানে চলে এসেছি মেল রোড ধরে, পুরো মেল রোড ক্রস করে এখন আমরা এখানে চলে এসেছি পিস পাগোড়া আর হচ্ছে জাপানিজ টেম্পল। ও গাড়ি পার্ক করছে, গাড়ি পার্ক করে তারপরে আমরা যাব পিস পাগোড়ায়। আর এই যে এখানে সামনে আছে জাপানিজ টেম্পল আর পিস পাগোড়া, দুটো কিন্তু একদম পাশাপাশি। এই যে এখানে গাড়ি পার্ক করলো আর এই যে সামনে পিস পাগোড়া, এই যে দেখুন কত সুন্দর লাগছে। বাকি এই গাছের এখানে এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। বাকি এখন পিস পাগোড়ায় আমরা ঢুকে গেছি। এখানে কিন্তু 4টা থেকে 4:30টার মধ্যে এখানে হচ্ছে প্রেয়ার হয়, আপনারা কিন্তু কখন আসতে পারেন। আমাদের প্ল্যান ছিল ওখানে প্রেয়ারের সময় আসার, কিন্তু ওখানে অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, তো সেই জন্য এখানে আস্তে আস্তে অবভিয়াসলি লেট হয়ে গেছে। এখন 5টা বাজে।
এই হচ্ছে জাপানিজ টেম্পল। তো জাপানিজ টেম্পল আমরা এখন চলে এসেছি, এখন কিন্তু 5টা বেজে গেছে, 5টা 5:10 এরকম আছে। তো আমরা এখন এখানে চলে এসেছি। তো এখানে আপনাদের পুরোটাই দেখাচ্ছি এনভায়রনমেন্টটা। আজকে কিন্তু সূর্যের তেজ নেই, খুবই ফগি ওয়েদার, সেই জন্য সব জায়গায় আপনারা এরকম দেখতে পাবেন। এই যে মানে সব জায়গাতেই হচ্ছে এরকম। এই পাইন ফরেস্টটা দেখুন কি সুন্দর লাগছে। এই যে তো আমার অ্যাকচুয়ালি এই বুদ্ধিস্ট যে টেম্পল বলুন বা যাই বলুন, এগুলোর থেকেও না আমার হচ্ছে এরকম ধরনের যে প্রাকৃতিক দৃশ্য, মানে এই যে পাইন ফরেস্ট বলেন বা এরকম টাইপের একটু অফবিট জায়গা, এগুলোতে আমার একটু বেশি ভালো লাগে। কি এখানে এসে না এই ধরনের গাছ কিন্তু খুব দেখছি, মানে চারিদিকে এগুলো হয়ে আছে, আমাদের ওখানে কিন্তু এগুলো দেখা যায় না। খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো, সব জায়গাতে এরকম গাছ হয়ে আছে। হ্যাঁ ওই যে ওই গাছটা, ওটা তো দেখালাম এসে, খুব সুন্দর লাগছে, পদ্ম ফুলের মতন লাগছিল ওগুলো। এখন আমরা ঢুকলাম জাপানিজ টেম্পলের ভেতরে। ভেতরে কিন্তু মানে জুতো নট অ্যালাউ, জুতো খুলে ঢুকতে হবে। তো ওই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, আর এটা হচ্ছে ব্যাক সাইডটা। তো এখানটা একটু ভিউটা দেখিয়ে দিই। এই যে এই বাসটা এরকম, বাকি এখান থেকে হচ্ছে একটা ওঠার জায়গা আছে এই যে উপরে, তো ওখানে উপরে উঠছি। বুদ্ধার স্ট্যাচু আছে এখানে একটা, এই যে বুদ্ধার স্ট্যাচু। আর এখান থেকে কিন্তু এই দিক দিয়ে ঘুরতে হয়, ঠিক আছে, এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসতে হয়, এটা হচ্ছে এখানকার নিয়ম। তো বাকি এই হচ্ছে জায়গাটা। এই যে ওপর দিক থেকে আপনাদের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছে। এই যে এখান থেকে আমরা ঢুকেছিলাম, আর এখানে একটা মন্দির আছে, টেম্পল আছে, আর এই হচ্ছে সেই পাইন ফরেস্টটা। তো বাকি এটা দেখা হয়ে গেছে, এখন এখান থেকে আমরা যাব নিচের দিকে। দেখা যাচ্ছে না, আরেকবার কত কি করছিলি না বুঝতে হবে, কর না ওই হ্যাঁ একটু। এই যে ফগটা দেখুন, আমরা যখন এলাম তখন কিন্তু এরকম ছিল না, মানে 2 মিনিটের মধ্যে, ঠিক আছে, 2 মিনিটের মধ্যে এরকম হয়ে গেছে। এই হচ্ছে মন্দিরটা, এই যে এখানে মন্দিরটা আছে, এখানেও জুতো খুলে ঢুকতে হবে। তো বাকি আমরা এখানে ঢুকলাম এই টেম্পলের ভেতরে। তো দেখি এখন মনে হয় প্রেয়ার হচ্ছে, সাউন্ড শুনে মনে হচ্ছে। তো এখনই কিন্তু এই টেম্পল থেকে দেখে বেরোলাম, ভেতরে কিন্তু বাকি এখন প্রেয়ার হচ্ছে, আপনারা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন। তো এই যে সেই টেম্পলটা, তো ভেতরে এখন কিন্তু প্রেয়ার হচ্ছে। প্রেয়ার কিন্তু শুরু হয় 4টে থেকে 4:30টার মধ্যে, এক্সাক্ট টাইমটা আমার মনে নেই, বাট এরকমই টাইমে প্রেয়ার শুরু হয়। এখন বাজে 5:20, তো এখনও কিন্তু প্রেয়ার চলছে। আপনারা কিন্তু চাইলে এই টাইমটা আসতে পারেন এই জাপানিজ টেম্পলে, তাহলে কিন্তু আপনারা প্রেয়ার দেখতে পারবেন। এছাড়া আসার সময় প্রসাদ দেওয়া হলো। তো এই ছিল পুরো এরিয়াটা। এখন আমরা এখান থেকে নিব এক্সিট। তো আজকে কিন্তু আমাদের আরও প্ল্যান ছিল অ্যাকচুয়ালি রক গার্ডেন দেখার, এছাড়া গঙ্গা যমুনা যে একটা পার্ক আছে সেটা দেখারও প্ল্যানিং ছিল। এখান থেকে কিন্তু একদম কাছে, মানে ওই 12 থেকে 15 মিনিটের মতন সময় লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আস্তে আস্তে, আজকে এমনিতেও ফগি ওয়েদার, সেই জন্য আস্তে আস্তে এখন কিন্তু অন্ধকার হয়ে আসছে। তো এখন প্রায় 5:30 বাজতেই যায়। তো ওখানে যেতে যেতে 6টা বেজে যাবে, আর তখন কিন্তু মোটামুটি অন্ধকার হয়ে যাবে। সেই জন্য আমরা আগে যাচ্ছি না, এখান থেকে আমরা এখন ব্যাক করছি। তো আজকের এই জার্নিটা কিন্তু আজকে আমাদের এই পর্যন্তই ছিল। তো এখন আমরা যাচ্ছি আবার মেল রোডে। বাইক নেওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাইক যদি আপনারা একদিনের বেশি নেন তাহলে কিন্তু অথরাইজেশন করাতে হয়, ওখানে কিন্তু ফর্মে ওরা লিখে দেয়। তো সেটা আমাদের করানো নেই, কারণ আমরা ভেবেছি আজকে ঘুরে বাইক দিয়ে তারপরে আবার নেক্সট দিনের জন্য যাব। কিন্তু তারপরে ভাবলাম যে বাইক যদি আমরা নেক্সট দিন নিই, বাইক রেন্টাল শপে গিয়ে যদি নিই, তাহলে কিন্তু আবার আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে যাবে, মানে 11টা বেজে যাবে। তো সেই জন্য আমরা ভাবছি যে ওখানে গিয়ে অথরাইজেশনটা করে তারপরে আমরা বাইক নিয়েই ভাবছি যে হোটেলে যাব। তো দেখি কোনটা কি সুবিধা হয়, আপনাদের সবটাই বলছি।
বাজে হচ্ছে 6টা, সন্ধ্যে 6টা বেজে গেছে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি মেল রোডে, জাপানিজ টেম্পল দেখে ওখান থেকে কিন্তু আমরা মেল রোডে এখন চলে এসেছি। তো এই যে আমাদের স্কুটি কিন্তু এখান থেকে এখন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কারণ ওখানে হচ্ছে গিয়ে একটা যে নো পার্কিং জোন বলে লেখা আছে, এই যে ঠিক মেল রোডের ওই জায়গাটা কিন্তু লেখা আছে, ঠিক আছে। এখান থেকে আপনার সোজা ওই দিকে গেলে হচ্ছে মেল রোড, আর ওই ধার দিয়ে হচ্ছে মেন রোড দিয়ে এসে আপনার এখান থেকে হচ্ছে গিয়ে ঢুকতে হবে মেল রোডের দিকে। তো আমরা এখন মেল রোডের দিকে এগিয়ে যাচ্ছি, এই যে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। এই যে এখানে কিন্তু সবাই এরকম হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। পুরো মেল রোডটাই কিন্তু এরকম ভাবেই যেতে হবে। তো বাকি আপনাদের দেখাচ্ছি যে কতটা এরিয়া এরকম ব্যাপার আছে, মানে বাইক চালানো যাবে না কতটা এরিয়া, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা হাঁটতে হাঁটতে এখানটা চলে এলাম, এই যে বাকি মেল রোড, আর এখান থেকে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে এই দিকটা চলে এসেছি। তো এখানটা এসে এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা হচ্ছে আপনার হোপ আছে বা ক্যাভেন্ডাসের রাস্তা ওটা, আর এই দিকে হচ্ছে আমরা বাইক রেন্টে নিয়েছি। এই পুরো এরিয়াটা হচ্ছে আপনার বাইক চালানো যাবে না, এরকম ভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। কি এই যে মানে মেল রোড থেকে স্টার্ট করে এই যে রাস্তাটা যাচ্ছে, এই যে এখান থেকে পুরো রাস্তাটা হচ্ছে আপনার হাঁটিয়ে নিয়ে যেতে হবে। এই যে এখানটা যে একটা দেখতে পাচ্ছেন কোবলস্টোন দেয়া, এখানে হচ্ছে আপনার পিচ রাস্তা, এই পিচ রাস্তা থেকে কিন্তু আবার আপনারা চালিয়ে যেতে পারবেন। এখন হচ্ছে আমরা আবার ওখানে চলে এসেছি বাইক রেন্টের যে দোকানটা, আর এই যে আমাদের বাইক, এই যে এটা হচ্ছে আমাদের বাইক। তো আমরা বাইক এখন আমরা দিয়ে দিচ্ছি, তো আবার কালকে আমরা বাইক নেব, বাইক বা স্কুটি যাই হোক সেটা আমি রাতে ডিসাইড করে তারপরে দেখছি যে কোনটা নেওয়া ভালো। তো মোটামুটি এই আমরা এখন এটা রিটার্ন করে দিচ্ছি। ওরা কিন্তু আবার চেক করছে যে তেল কতটা কি, মানে 2 লিটার তেল যেহেতু আবার দিতে হবে, তো সেই জন্য ওরা একটু চেক করে নিচ্ছে। তো এখন আমরা গাড়িটা দিয়ে আসলাম, গাড়িটা যদিও ছিল আমাদের কাল 10টা পর্যন্ত, তো আমাদের এখন ঘোরা শেষ হয়ে গেছে। তো হোটেলে যদি আমরা পার্কিং করি তো পার্কিং এর জন্য 100 টাকা এক্সট্রা চার্জ নেবে, তো আমরা তার জন্য আর এক্সট্রা পার্কিং করিনি হোটেলে। এখন আমাদের ঘোরা শেষ হয়েছে, তার জন্য আমরা গাড়িটা দিয়ে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে 6:30। ও বলছে যে ওর নাকি গাড়ি চালিয়ে হালত খারাপ হয়ে গেছে, তো গাড়ি আর চালাবে না হয়তো। তো তাও আমরা দেখে নিয়েছি, কালকে আমাদের প্ল্যান আছে লামাহাটা যাওয়ার। তো ওখানে রাস্তা এমনি ভালো বললাম, কিন্তু ঢালু তো থাকবেই, পাহাড়ি জায়গায় ঢালও থাকবে আর চড়াইও থাকবে, তো সেটা তো থাকবে, এটা পার্মানেন্ট ব্যাপার। তো ওখানে এমনি আমরা দেখে নিলাম যে লামাহাটা যাওয়ার যে রুটটা সেটা দেখে নিলাম, বাকি বাইক মানে স্কুটি নেওয়াটা দেখে নিয়েছি, ভালো স্কুটি। তো এছাড়া ও যেটা বলছে যে স্কুটি আর মানে বাইক বা স্কুটি কোনোটাই চালাবে না বলছে, কারণ আজকে গিয়ে আর কি হালত গেছে ওর খারাপ হয়। তো সেই জন্য এখন আমরা যাচ্ছি শেয়ার গাড়ি দেখতে, দেখি লামাহাটার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায় নাকি, কীরকম কী দাম হবে সবটা কিন্তু আপনাদের বলছি। লামাহাটার শেয়ার গাড়ি হবে না, লামাহাটা নেই মিলেगा, বুক করতেই হবে। কত 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 লামাহাটা কত আর কোথায় কোথায় যাবেন? হ্যাঁ হ্যাঁ ওইটাই 3000 পড়বে আপনার ছোট গাড়ি আপ এন্ড ডাউন। এখানে বলছে লামাহাটার জন্য কিন্তু শেয়ার গাড়ি নেই, ওখানে করতে হলে বুক করতে হবে, আর সব জায়গায় মোটামুটি ওই 3000 মতনই বলছে, ঠিক আছে। কি পয়েন্টে তো শেয়ার হবে? টাইগার হিল, হ্যাঁ হ্যাঁ ওইটা হবে। ও কত কত? 300 টাকা পড়বে। 300 টাকা করে পয়েন্টে বলছে, শেয়ারে হবে না, শুধু ওই 3টে যে পয়েন্ট আছে মানে টাইগার হিল, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, ওটাই শেয়ারে হবে 300 টাকা করে। এখানে হচ্ছে এই যে উপরে উঠে যাচ্ছে হচ্ছে মেল রোডটা, এখান থেকে আমরা এখানে এলাম। তো এই জায়গাটা হচ্ছে পরপর এরকম অনেক এরকম গাড়ি আছে যেটা আপনারা রেন্ট করতে পারেন, এই যে। তো আপনাদের তো দামগুলো বললামই কীরকম কি আছে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। বেসিক্যালি লামাহাটা যাওয়ার জন্য, এছাড়া এখানকার মিক্স পয়েন্ট দেখার জন্য কিন্তু শেয়ারে কোনো গাড়ি যাচ্ছে না, সবই রিজার্ভ করতে হবে। আর মোটামুটি ওরকমই মানে 3000 মতন লাগছে রিজার্ভ করতে। কি ওই 3 পয়েন্ট যেটা, সেটা তো আপনাদের বললাম যে 300 টাকা করে পড়ছে শেয়ারে। তো এখন বাজে হচ্ছে 7টা, তো আমরা এখন আছি মেল রোডে। তো আমরা ওই দেখলাম গাড়ি ফাড়ি মানে রেঞ্জ কীরকম আপনাদের দেখালাম, তো অনেকটাই বেশি মনে হচ্ছে, এর থেকে তো স্কুটিটাই বেটার। আর অ্যাকচুয়ালি লামাহাটার যে রাস্তাটা সেটা কিন্তু অনেকটাই ভালো, মানে আজকে যে আমরা যেই রাস্তায় গেছি সেটা কিন্তু খুবই খারাপ ছিল, এর থেকে আমার মনে হয় লামাহাটার রাস্তাটা ভালো হবে। তো ওটা আই থিঙ্ক স্কুটি বা বাইকে যাওয়াই যায়। তো আমরা দেখি, আমার মনে হয় যে স্কুটি বা বাইকেই কালকেও যাব। তো পুরোটাই আপনাদের জানাচ্ছি যে লাস্ট অব্দি কী করলাম। বাকি এখান থেকে আমরা এখন খাবো, এখানে কতগুলো এই যে হোটেল আছে, বাঙালি হোটেল আছে, তো এখান থেকে আমরা এখন খাবো, খেয়ে দিয়ে যাবো হোটেলে। এই যে এই একটা হোটেল পেয়েছি, বাঙালি হোটেল, তো এখানেই ঢুকি, দেখি কীরকম কী হয়। বাকি এখানে কিন্তু আমরা এখন অর্ডার করে দিয়েছি, চাপাতি
প্লেন চাপাতি নিয়েছি 6টা, আর হচ্ছে এখানে মানে চাপাতি মানে হচ্ছে রুটি, আর এছাড়া নিয়েছি এই যে আলুর দম। তো এই যে এগুলো দিল, এখন আমাদের অর্ডার আসেনি এখনো, তো এটা খাই ততক্ষণ। তো এই যে আমাদের অর্ডার চলে আসছে, এই যে রুটি আর এটা হচ্ছে আলুর দম। সেই যে সকালবেলা লুচি খেয়েছিলাম, মানে কচুরি খেয়েছিলাম, তারপরে সারাদিনে কিছু খাওয়া হয়নি কারণ রাস্তায় কিছু পাইনি খেতে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখানে একটুখানি মেলে ঘুরছিলাম, তো এখন 8টা বাজে। তো এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। তো কালকে আবার দেখাচ্ছি, কালকে আমাদের প্ল্যান হচ্ছে বাইক নিয়ে আবার ঘোরা, মানে বাইক রেন্ট নিয়ে আবার ঘুরবো। তো বাইকে করে হচ্ছে লামাহাটার দিকে যাব আমরা কালকে। এখান থেকে এটা দার্জিলিং মেলের মধ্যে একটা মানে শপ আছে, এখান থেকে নিয়ে নিলাম যে একটা ফ্রিজ ম্যাগনেট, এই যে, তো ওটা 40 টাকা নিল। তো এখন আমি আমাদের রুমে চলে এসেছি। তো আমরা গ্লাস ব্রিজ থেকে এখানে এখন রুমে চলে এসেছি। তো গ্লাস ব্রিজে যাওয়ার জন্য কি প্রবলেম হতে পারে, কি হতে পারে না, আর কি করাটা জরুরি, কি আপনি করাটা উচিত, সেটা সম্পর্কে আমি বলবো। আর যারা গ্লাস ব্রিজে স্কুটি বা বাইক নিয়ে যেতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। যাওয়ার সময় যে রাস্তাটা প্রচুর ঢালু, প্রচুর নিচু নেমেছে, ঠিক আছে, রাস্তাটা অনেকটা নিচু আর প্রচুর ঢাল, ঠিক আছে। তো আমি এখন প্রথমটা আমি বুঝতে পারিনি, আমি গাড়ি স্টার্ট করেই পিক আপ মেরে আস্তে 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 চালিয়ে যাচ্ছিলাম। তো এখন আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে এটা তো এত ঢালু রাস্তা, আমি গাড়ির স্টার্ট বন্ধ করে নিউট্রাল করেও আমি যেতে পারি, গাড়ি চালানোর কোনো দরকারই নেই, স্টার্ট করার কোনো দরকার নেই, ইঞ্জিন বন্ধ থাক আর তুমি আরামসে চলে যেতে থাকো। তো আমি তখন গাড়ি স্টার্ট, ইঞ্জিনটা বন্ধ করলাম, গাড়ি নিউট্রাল করে আমি শুধু ব্রেকটা ধরে রাখলাম, আর ওখানে ঢালুতে এমনি আমি নর্মালি নিচে চলে গেলাম। আমার কোনো কিছু স্টার্ট দিতে হয়নি, গাড়ি যাওয়ার সময় স্টার্ট দেয়নি, আমি কিছু করিনি, নর্মালি নিচে চলে গেছি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, তোমরা যখন নিচের দিকে যাচ্ছ গ্লাস ব্রিজে, তো ওইটা হলো তোমার রাস্তাটা এত ঢালু যে তোমার কন্টিনিউ দুটো ব্রেক চাপিয়ে দাবিয়ে যেতে হবে, মানে ব্রেক তোমার কন্টিনিউ চাপাতে হবে, চেপে যেতে হবে। তো তার ফলে কি হবে না, তার ফলে তোমার ব্রেক ফেল হওয়ার চান্স বেশি থাকবে। তো ব্রেক ফেল হওয়ার চান্সটার জন্য তোমরা সবসময় খেয়াল করবে তোমার ব্রেকটা ঠিক করে লাগছে কি লাগছে না। যদি দেখো তোমাদের ব্রেকটা ঠিক করে নিচ্ছে না, তো তোমরা কি করবে, গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়বে, 10-15 মিনিট গাড়ি দাঁড়িয়ে নেবে, গাড়িটা রেস্ট দেবে 10-15 মিনিট, গাড়ির ডিস আর অয়েল ঠান্ডা হয়ে গেলে দেখবে আগের মতো ব্রেক ঠিক হয়ে যাবে। তো অবশ্যই যখন ব্রেকটা সবসময় দেখে নেবে, যখন প্রবলেম হচ্ছে তখন অবশ্যই দাঁড়িয়ে নেবে, কারণ ওখানে যে এত ঢাল আছে, ঠিক আছে, তুমি ব্রেক ছাড়া গাড়ি দাঁড় করাতেই পারবে না, অসম্ভব একদম, ব্রেক ছাড়া দাঁড় করাতেই পারবে না। আমি ফেরার সময় একটা অ্যাক্সিডেন্টও দেখেছিলাম। ফেরার সময় এখন প্রবলেমটা হচ্ছে কি, যখন তুমি ওখান থেকে রিটার্ন আবার ফিরছো হোটেলের দিকে, তো তখন প্রবলেমটা হচ্ছে এতটা উঁচুর থেকে, খাই থেকে এতটা উঁচুতে তোমার উঠতে হচ্ছে। তো তোমরা যদি শর্ট পিক আপের গাড়ি নাও বা হাই সিসির গাড়ি না নাও, তাহলে কি হচ্ছে না, ওইটা তোমার গাড়ি ঠিক তোমার উপরের দিকে উঠতে হেবি টাফ হয়ে যাবে। হাই সিসির গাড়ি না হলে ওঠা খুব মুশকিল হয়ে যাবে। যদি তোমরা ভুল করে হাই সিসির গাড়ি না নিয়ে নর্মাল গাড়ি নিয়ে থাকো 125 বা স্কুটি বা কোনো কিছু, তো তোমরা কি করবে, ডবল ক্যারি যদি করে থাকো, কিছু রাস্তায় ডবল ক্যারি করবে না, তাকে দরকার হলে রাস্তায় নামিয়ে দিয়ে তুমি একা সিঙ্গেল চালিয়ে উপরে উঠবে। যখন দেখবে আবার রাস্তা ঠিক আছে, তখন আবার তুমি ডাবল ক্যারি করো, কিন্তু অবশ্যই নিচে নামিয়ে দেবে, কারণ ওখানে রাস্তা যা এত খারাপ রাস্তা আর এত উঁচুর দিকে উঠতে হবে, তুমি ওই কম সিসির গাড়ি নিলে পিক আপ মেরে তুমি উপরে উঠতে পারবে না, ঠিক আছে, তোমার নিচের দিকে চলে আসার চান্স থাকে। আর ব্রেকটা যদি না থাকে ঠিকঠাক করে, তাহলে তো তুমি নিচে অবশ্যই চলে যাবে। আবার তোমরা ওখানে যখন যাচ্ছ নিচের দিকে, তখন সাইড সিন গুলো এত সুন্দর, মানে আশপাশে তোমরা দেখো নিচের দিকে যাচ্ছ না, উপরের থেকে ভিউটা, আশপাশের ভিউটা যে এত সুন্দর লাগবে, তোমাদের মনে হবে পাশের দিকে তাকিয়ে ভিউটা দেখি, ভিউটা ফিল নেই, ভিউটা উপভোগ করি, কিন্তু না, সেই ভুল একদম করতে যাবে না, ঠিক আছে, ওই ভুল করতে যাবে না। আমার একবার এরকম হয়েছিল, আমি বাইরের ফিলটা নিতে গিয়ে, ঠিক আছে, আমি তো চালাচ্ছি, হট করে দাঁড়িয়ে আমার হট করে আচমকা লেগে গেছে। যেখান থেকে তোমরা স্কুটি বা বাইক রেন্ট করবে, সেখানে কিন্তু এক্সট্রা তোমাদের 2000 টাকা ডিপোজিট করতে হবে। যদি বাই চান্স গাড়ির কোনো স্ক্র্যাচ আসে বা অ্যাক্সিডেন্ট হয়, সেই জন্য ওরা কিন্তু আগের থেকে নিয়ে রাখে, ওটা আবার যখন তোমরা গাড়ি ফেরত দেবে তখন আবার তোমাদের সেটা দিয়ে দেবে। এছাড়া 2 লিটার পেট্রোল কিন্তু ওরা ভরে দেবে, সেটা কিন্তু তোমরা আসার পরে আবার সেটাও ফেরত দিতে হবে। তোমরা যদি 2 লিটারের একটু কম আনো, সেই টাকাটা কিন্তু ওরা কেটে নেবে। এছাড়া 2 লিটারের যদি অনেকটা বেশি আনো, সেই টাকাটা কিন্তু তোমাদের আর ওরা ফেরত দিতে চাইবে না, সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেখান থেকে আমি স্কুটি রেন্ট নিয়েছিলাম, সেখান থেকে আমাকে 2 লিটার তেল দেওয়া হয়েছে। স্কুটি রেন্ট নাও, যদি বলে 300 টাকা তেল ভরে নাও, তো তুমি তেল ভরবে না। আমাকেও বলা হয়েছিল ওই 2 লিটার তেল
তেলেই তুমি পুরো ঘুরে আসতে পারবে, উল্টো আরও তেল থেকে যাবে তোমার গাড়িতে, ঠিক আছে। তো ওরা পরে তেলটা নিয়ে নেবে। তো আমার হাফ লিটার মতো তেল খরচা হয়েছিল, তেলের জন্য 50 টাকা নিয়েছিল ওরা, স্কুটির রেন্ট নিয়েছে 700 টাকা, আর হাফ লিটার তেল লেগেছে 50 টাকা, টোটাল আমার 750 টাকা খরচা হয়েছে, ঠিক আছে। তো এই 750 টাকার ভেতরে আমি পিস পকোড়া ঘুরেছি, জু ঘুরেছি, রোপওয়েটা ঘুরেছি, গ্লাস ব্রিজটা ঘুরেছি, ঠিক আছে। চায়ের বাগান তো তোমরা দেখতেই পাবে ওখান দিয়ে যাওয়ার সময়, যদি চায়ের বাগানটা উপভোগ করতে পারবে। আর এখানে অনেক অন ওয়ে আছে, অনেক রাস্তা আছে যেখানে নো এন্ট্রি থাকে, সেখানে তোমরা দেখে শুনে যাবে, গাড়ি একদম ঢোকাবে না। এখানে কিন্তু তোমরা ট্যুরিস্ট বলে তোমাদের ছেড়ে দেবে না, অবশ্যই তারা ফাইন কাটবে। এখানে পুলিশ যারা আছে বা লোকাল যারা আছে তারা খুবই ভালো, খুবই হেল্পফুল। কিছু জিজ্ঞাসা করলে তারা তোমাকে সঠিক রাস্তা দেখাবে এবং সঠিক কীভাবে যেতে হবে সেটা বলে দেবে, অবশ্যই তাদের হেল্প নেবে। গুগল ম্যাপ দেখে কখনোই যাবে না, গুগল ম্যাপের ভরসা করবে না। আমি ফার্স্টে গুগল ম্যাপই দেখেছিলাম, বাট গুগল ম্যাপে সব থেকে ভুলভাল দেখায়। এখানে গুগল ম্যাপের কোনো ভরসা রাখবে না। এখানে লোকাল যারা আছে, আশেপাশে যারা লোক আছে বা পুলিশ আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে অবশ্যই ঘুরবে। গুগল ম্যাপের কোনো ভরসা নেই এখানে, গুগল ম্যাপে ভরসা করবে না। দেখাচ্ছে রাইটে, বাট রাইটে কোনো রাস্তাই নেই, এই হলো ব্যাপার। আমার অনেকবার হয়েছে, তো আমি গুগল ম্যাপ ছেড়ে দিয়েছি। হালকা পাতলা গুগল ম্যাপের সাহায্য নিতে পারো, বাট তোমরা বেশিরভাগ সাহায্যটা পুলিশ বা ওখানের লোকের স্থানীয় কারো থেকে নিও, তাহলে অনেক বেটার হবে। তো এখন আমরা হোটেলে আছি। তো দেখুন 10টা বাজে, এখন দার্জিলিংয়ে বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে কি পরিমাণের বৃষ্টি পড়ছে। দেখুন কাল কি করে ঘুরবো জানি না। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।